সারা জীবন আরামায়েশে চলে যেতে পারতাম, শুধু বেটিংটা না করলেই। সেই জীবন নিজ হাতে ধ্বংস করে দিছি। এখন কারো কাছে 500 টাকা চাইলেও পাই না, কারণ জানে যে মানুষ যে আমি টাকা নিয়ে জুয়া খেলবো, আর এই টাকা কারো সময় মতন দিতে পারবো না, বা টাকা দিতে পারবো না, ফোন বন্ধ পাবে, টাকা না পাওয়ার সম্ভাবনা এরকম। কারো কাছে 100 টাকা চাইলেও আমি পাবো না। আমি আমার নাম ও পরিচয় গোপন করে আমার গল্পটা প্রকাশ করতে চাচ্ছি। এজন্য আমি নিজের নাম ও আমার ঠিকানা আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। ছোট থেকে কখনো অভাব দেখি নাই পরিবারে। প্রয়োজনীয় যা কিছু দরকার ছিল পরিবার থেকে সবকিছুই পাইছি। 2020 পর্যন্ত আমার জীবনটা ঠিকঠাক ভাবেই চলতেছিল। 2021 এসে আমার জীবনের সবকিছু এলোমেলো হয়ে যায়। 2021 সালে এই জুয়ার সাইটে আমার প্রথম প্রবেশ। 500 টাকা ডিপোজিটের মাধ্যমে আমি প্রথম জুয়া খেলা শুরু করি। আমি ওই 500 টাকা হারিয়ে যাই। তারপর আমি রাগ করে অ্যাপস আনইনস্টল করে দিই। তারপর একদিন দেখলাম যে আমার ভাইয়া, সে হচ্ছে তার এক ভাইয়ের বুদ্ধিতে সে একটা অ্যাফিলিয়েট খুলে। অ্যাফিলিয়েট খোলার কিছুদিন পরই ফিলার অ্যাকাউন্ট খুলে, অনেকের ফিলার অ্যাকাউন্ট খুলে দেয়। আর ভালোই উপার্জন হচ্ছে, সপ্তাহে 20,000, 15,000, 7,000, 30,000, এমনকি 50,000 টাকা পর্যন্ত সে উপার্জন করতেছে। তো এইগুলো দেখে আমার তখন ইচ্ছা হইলো যে আমি একটা অ্যাফিলিয়েট খুলবো। তো আমি গেলাম আমার ভাইয়ের কাছে যে ভাই আমার একটা অ্যাফিলিয়েট খুলে দেন। সে আমাকে তখন বলল যে দরকার হলে 500 টাকা নিয়ে কিছু খাও, কিন্তু এসব দরকার নেই। তো আমার তখন অনেক রাগ হচ্ছিল যে সে এত টাকা ইনকাম করতেছে, আমি কেন পারবো না। তো আমি বাসায় আইসা নিজেই ইউটিউব থেকে দেখা অ্যাফিলিয়েটটা খুলি। খোলার পরে কিছু প্লেয়ারদেরও অ্যাকাউন্ট খুলে দেই। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর তাদের সবকিছু শিখাইয়া দেই। তারা ব্যাটিং করে। ব্যাটিং করার পরে আমি 2 সপ্তাহ পরে, প্রথম সপ্তাহে আমার পেমেন্ট হয় নাই ফিলার আইডি অ্যাড না করার কারণে। তার 2 সপ্তাহ পরে আমার প্রথম পেমেন্ট হয়। আমার মনে আছে তখন আমি 3700 টাকা পাই প্রথম পেমেন্ট। বেকার অবস্থায় 3700 টাকা, তখন 500 টাকার অনেক দাম। বসে বসে টাকা ইনকাম হচ্ছে, 3700 টাকা পাইছে, আমি তো খুব খুশি। 3700 টাকা তখন আমার কাছে 37,000 টাকা ছিল। মনে হচ্ছিল যে এটা আমার কাছে 37,000 টাকা। তারপর অনেক দিন হয়ে গেল, আমি কোনো নতুন প্লেয়ার অ্যাকাউন্টও করতে পারতেছি না, আমার থেকে কেউ প্লেয়ার অ্যাকাউন্ট নিচ্ছে না, বা আমার প্রোমো কেউ ব্যবহার করতেছে না। আমি ছোট ছিলাম, এই জন্যই হয়তো বা কেউ ভরসা পাইতেছিল না যে আমি লাখ লাখ টাকা ব্যাটিং করব এই ছেলের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। এই জন্যই হয়তো বা তারা অ্যাকাউন্ট আমার কাছ থেকে নিতেছিল না। আমার ওইভাবে ইনকামও হচ্ছিল না প্রথম পেমেন্ট পাওয়ার পরে। তারপরে হঠাৎ করে একদিন আমি আমার মামাতো ভাইকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে আমি এরকম একটা করছি, তুমি যদি আমাকে প্লেয়ার আইনা দাও আমি তোমাকে অর্ধেক অর্ধেক শেয়ারে নিব। তো এরকম করে ও আমাকে বেশ কিছু প্লেয়ার আইনা দেয়। আইনা দেওয়ার পর পেমেন্ট হয়, ওইটা অ্যাভেলেবেল হয়, কিন্তু আমি ওরে কোনো টাকা পয়সা দেই না। আমি ওরে বলছি যে না, কোনো হয় নাই, প্রফিট হয় নাই, মাইনাস হয়ে গেছে। তো এইভাবেই চলতেছিল। প্লেয়ার আসতেছিল, প্লেয়ার দিতেছিল। একবার ওরে আমি শুধু 2,000 টাকা দিছিলাম। ভালোই একটা আয় হচ্ছিল এই জায়গা থেকে আমার। তারপরে একদিন হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে এজেন্ট নিব। এজেন্ট নিলে আমার ব্যবসা মনে হয় আরেকটু ভালো হবে, বা আমার ইনকামটা আরেকটু বাড়বে। এই জন্য এজেন্ট নেওয়ার জন্য চেষ্টা করলাম। তখন এজেন্ট নিতে হলে 500 ইউএসডিটি জমা দিতে হইতো। তো 500 ইউএসডিটি আমি 2 সপ্তাহ পেমেন্ট জমায়া 500 ইউএসডিটি জমা দিলাম। জমা দিয়ে এজেন্ট নিলাম। এজেন্ট নেওয়ার পরে
আমি আমার এলাকার আরেকটা ভাইকে আমি বললাম যে ভাই, আমি এরকম এরকমের এজেন্ট নিছি, আপনি যদি ডিপোজিট উইথড্র নেন আমার থেকে নিতে পারেন, আর প্লেয়ার অ্যাকাউন্ট যদি আপনি কাউকে প্লেয়ার অ্যাকাউন্ট খুলে দেন আমি আপনাকে 200 টাকা করে দেবো। আমার প্রোমো অ্যাকাউন্ট, আমার প্রোমোটা ইউজ করলে আপনাকে আমি 200 টাকা করে দেবো পার অ্যাকাউন্টে। তো সে এরকম করে আমাকে প্রায় 200-র মতন অ্যাকাউন্ট খুলে দেয়। আমি তাকে 200 টাকা করে প্রতি অ্যাকাউন্টে দিতাম। এমনকি সে প্রচুর পরিমাণে আমাকে ডিপোজিট উইথড্র এনে দিত, প্রচুর পরিমাণে। আমি এজেন্ট নেওয়ার পরে 15 দিনে আমি কমিশন পাইছি। আমি 15 তারিখে এজেন্ট নিছি, 2 তারিখে কমিশন পাইছি 75,000 টাকা। আমার প্রথম কমিশন এতগুলো টাকা, 75,000 টাকা। আমি তো খুশিতে পাগল হয়ে গেছি যে এত টাকা। আমার এজেন্টের ব্যবসা খুব ভালোই চলতেছিল, টাকা পয়সা ভালো ইনকাম হচ্ছিল। টাকা যেই দিকে হাত দিতাম সেই দিকেই টাকা, মানে রাশিটাই মনে হয় যে আমার ঘুরে গেছিল, এমন মনে হইতো। টাকা শুধু টাকাই আসতেছিল। আমার মাসে কমিশন আসতো, তারপরের মাসে কমিশন আসছে 1.5 লক্ষ টাকা। কয়েক মাস পরে আমার কাছে ভালো একটা পরিমাণ টাকাই জমা হয়। তারপর আমি একটা অ্যাকাউন্ট করি, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা শুরু করি। তারপর এজেন্ট চলতেছিল, টাকা জমাইতেছিলাম, চলতেছিল, টাকা জমাচ্ছিলাম। তারপর বেটিং পুরোপুরি একটা সময় আমার মানে আটকায় ধরে, মাথায় আরো টাকার নেশা চাইবে অবশ্যই। তখন আমি নিজে বেটিং শুরু করলাম। প্লেয়ার খেলতেছে, টাকা পাচ্ছে, আমিও খেলি। আমি এক রাতে লস করি 2 লক্ষ টাকা ক্রেজি টাইমে। আমার এজেন্টে পসে যা ছিল আমি সব লস করে ফেলি। এখন মানুষ ডিপোজিট উইথড্রর জন্য মেসেজ দেয়, আমি কাউকে ডিপোজিট উইথড্র করতে পারি না, কাউকে আর টাকা দিতে পারছি না। আমি টাকা খালি হয়ে গেছি। তারপর আবার কিছুদিন খেলাধুলা বন্ধ করলাম। 1 সপ্তাহ পরই আবার টাকা জমে গেছে, কমিশন পাইছি এজেন্ট থেকে, প্লাস হচ্ছে আপনার অ্যাফিলিয়েট থেকে কমিশন পাইছি। তো দুইটা মিলে ভালোই টাকা জমা হয়ে গেছে। অ্যাফিলিয়েট থেকে প্রতি সপ্তাহে এমন সপ্তাহ গেছে 50-70 হাজার টাকা প্লাস কমিশন পাইতাম, এজেন্ট থেকে তো পাইতামই। এরপর আমি এজেন্টে চালানোর জন্য মনোযোগ দিলাম যে বেটিং আর করব না, এজেন্ট নিয়ে কাজ করি, টাকা পয়সা হোক। তো আমি 1 বছরের মতন আর বেটিং করি নাই। টাকা পয়সা জমাইছি, আমার কাছে প্রায় 15 লক্ষ টাকার মতন জমে যায়। আমি ভালো একটা টাকার মালিক হয়ে যাই। নিজের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে, নিজের একটা শক্তি আছে। শূন্য হাতে 15 লক্ষ টাকা অনেক কিছু। তারপর অনলাইনে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার একটা পর্যায়ে মেয়েটার সাথে আমার রিলেশন হয়। তো মেয়েটি ডিফেন্সে জব করে, গভর্নমেন্টের জব করে, আমি তখন বেকার। তো কখনোই তার পরিবার এটা মাইনা নিবে না। তো সে এটা বাসায় জানায়। বাসায় জানানোর পর সে আমারে বারবার বুঝাইতেছিল যে কিছু একটা করো, কিছু একটা করো, ছোট হোক যা হোক কিছু একটা করো। চাকরি কখনোই করব না সেটা তখনই বলছে যে আমি কখনো চাকরি করব না। তো তার চাপে পড়ে হলেও নিজে একটা ব্যবসা দিলাম। তো ব্যবসা দিয়ে নিজে শুরু করলাম, ভালোই চলতেছিল সবকিছু মিলে। এক হচ্ছে নিজের ব্যবসা আছে, এজেন্ট আছে, প্লাস অ্যাফিলিয়েট আছে, 3টা থেকে ভালোই ইনকাম হচ্ছে আমার। সবকিছু খুবই ভালো চলতেছিল। তখন আমার পুরো পৃথিবীটাই জুড়ে ছিল ওই মায়াটা, আর ছিল এই ব্যবসা প্লাস হচ্ছে এজেন্ট। এর বাইরে আমার আর কোনো কিছুই ছিল না, না কোনো নেশা ছিল, না কিছুই ছিল। তো আমি পুরোপুরি এইগুলো নিয়েই ছিলাম, অন্য কোনো আড্ডা না, কিছু না। শুধু টাকা ইনকামের পিছেই ছুটতেছিলাম। টাকা আসতেছে, ভালো পরিমাণ টাকাই আসতেছে। এগুলোর মধ্যে থেকে যে কি পরিমাণ আর্নিং করা সম্ভব, কি পরিমাণ টাকা ইনকামের সুযোগ আছে তা বলে বোঝানোর মতন না। একজন এজেন্ট কি পরিমাণ ইনকাম করে, এরা কোটি কোটি টাকার মালিক। এদের ওয়েবসাইটে যে এজেন্টগুলো থাকে এরা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। এদেশের টাকা কি পরিমাণে যে বিদেশে পাচার হচ্ছে এটা বলে বোঝানোর মতন না। প্রতিদিন কি পরিমাণ লেনদেন হয় এটা বলে বোঝানোর মতন না, বা আমারও ধারণা নেই যে কি পরিমাণ যাচ্ছে। টাকা ইনকাম হচ্ছে, শৌখিন জীবনযাপন শুরু করলাম, ঘুরতে লাগলাম কক্সবাজার, সিলেট,
বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলাম, ভালোই যাচ্ছে জীবন, টাকা ইনকাম হচ্ছে, শেষ করার মতন জায়গা পাচ্ছিলাম না তখন, মানে এত পরিমাণ টাকা আসতেছিল। তখন বাংলাদেশের ম্যানেজার ছিল হচ্ছে জ্যাক। এদেরকে আপনি মেসেজ দিলে রিপ্লাই দিবে 2-1 দিন পর বা একদিন পরে। তখন সে আমার খোঁজ খবর নিত, হাই হ্যালো করতো, কেমন আছেন, কি করেন। আমার কাজের মান বা আমার সবকিছু এতটাই ভালো ছিল যে সে আমাকে উল্টো মেসেজ দিয়ে খোঁজ খবর নিত। কেন, সে তো দেখতো এগুলো যে আমি কি কাজ করতেছি না করতেছি, আমি কিরকম সেল করতেছি, এগুলো সে দেখতো। তো দেখে সে আমাকে মেসেজ দিত যে ভালো করতেছেন, ভালো হচ্ছে, শুভকামনা আপনার জন্য। সে অনেক হেল্প করছে আমার, খুব সাপোর্ট করতো, একটা সাপোর্টিভ মানুষ ছিল। পরে সে নাকি কোম্পানির টাকা মেরে দিছে, এই জন্য কোম্পানি থেকে তারে বের করে দিছে। এই জন্য আমাদের 1 সপ্তাহ পেমেন্টও অফ ছিল, অ্যাফিলিয়েট পেমেন্ট বন্ধ ছিল, দেওয়া হয় নাই। সে নাকি অনেক টাকা পয়সা মাইরা দিয়ে কোম্পানির চলে গেছে, এই জন্য কোম্পানি 1 সপ্তাহ পেমেন্ট দিতে পারে নাই আমাদের। পরের সপ্তাহে পেমেন্ট হইলো, অ্যাফিলিয়েট পেমেন্ট হইলো 55,000 টাকা, তখন পেমেন্ট পাইলাম। এভাবে 2 বছর এজেন্ট ও অ্যাফিলিয়েট চালানোর পর আমার কাছে প্রায় 55 লক্ষ টাকা জমে যায়, আমার অ্যাকাউন্টে 55 লক্ষ টাকা। এরপর আমি আবার আসক্ত হয়ে পড়ি, আবার কেজি টাইম আসক্ত হয়ে পড়ি, আমি আবার খেলাধুলো শুরু করি পুরোপুরিভাবে, যে নিজের কাছে তো টাকা আছেই, টাকা খরচ করার জায়গা পাচ্ছি না। তো শুরু করি খেলতে 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 খেলতে, লাভ লস এরকমই চলতেছিল। হঠাৎ করে আমি 2 দিনে 10 লক্ষ টাকা লস করে ফেলি। তো লস করার পরে আমি রাগ করে ফোন থেকে অ্যাপস আনইনস্টল করে দিই। করে দেওয়ার পরে আবার এজেন্ট নিয়ে কাজবাজ চালিয়ে যাচ্ছিলাম, যে না এগুলো খেলবো না, এগুলো খেললে টাকা পয়সা থাকবে না। তো সব কিছু আনইনস্টল করে দিলাম, অ্যাপস আনইনস্টল করে দিলাম, করে দিয়ে কাজে মনোযোগ দিলাম। এরপর একদিন একটা প্লেয়ার বড় একটা অ্যামাউন্ট পাওয়ার পরে মাথায় আবার খেলার ভূত চাপলো। তো আবার খেলাধুলো শুরু করলাম। তো খেললাম, আবার ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেললাম। এবার খেলাটা আমার কন্টিনিউ হয়ে যায়। এটাই আমার জীবনের কালো অধ্যায় শুরু, এই জায়গাটা থেকেই খেলা কন্টিনিউ চালিয়ে যাই, লাভ লস। 4-5 মাসের ভিতরে আমার ব্যাংক অ্যাকাউন্ট যা ছিল, জমানো যা ছিল, সব শেষ। আমার হাতে আর কিছু নাই, ব্যক্তিগত জমানো কিছু আমার হাতে নাই, শুধু আছে আমার দোকানটা। এজেন্টের ভিতর যে পরিমাণ ছিল তাও শেষ, ব্যাংক অ্যাকাউন্টে যা ছিল তাও শেষ। এরপর একটা সময় প্লেয়াররা আমাকে মেসেজ দিতে ডিপোজিট পাইতো না, কারণ আমার কাছে টাকা নাই, দিতে পারতাম না ঠিক মতন। তো এরকম করতে করতে প্লেয়াররা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি আর তাদের সময় মতন ডিপোজিট দিতে পারতাম না, উইথড্র দিলে টাকা দিতে পারতাম না। আমার টাকা পয়সা যা ছিল আমি সব লস করে ফেলছি। তো এরকম করতে করতে আমার ইনকাম ওইটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন শুধু দোকান, তো দোকান থেকে টাকা বের করে খেলা শুরু করলাম। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার দোকানের অবস্থাও খুব খারাপ, মানে না চলার মতন হয়ে গেছে। দোকানে যা ছিল সবই প্রায় শেষ, না আছে দোকানে মাল, না আছে কাস্টমার। লস করতে করতে সব শেষ। এজেন্টের ব্যবসাও বন্ধ হয়ে গেল, দোকানের অবস্থাও খুবই খারাপ, না চলার মতন। এজেন্ট থেকে ইনকাম নেই, কাস্টমার সব চলে গেছে। প্লেয়ার যারা ছিল অন্য দিক তারা বাইসা নিছে, কারণ আমি তাদের সুযোগ সুবিধা দেখতে পারি নাই, টাকা দিলে টাকা দিতে পারি নাই। তারপরেও কিছু প্লেয়ার ছিল মাঝে মধ্যে মেসেজ দিত, আমি তাদের থেকে টাকা আনতাম, যে হ্যাঁ আছে ডিপোজিট এ বলে টাকা আনতাম, আইনা আর দিতাম না। ওটা দিয়ে আমি নিজে ব্যাটিং করতাম, যদি লাভ হইতো তাহলে তার টাকা তারা ব্যাক দিতাম, আর লস হলে তো দিতে পারতাম না। তো এরকম করতে করতে মোটামুটি জানাজানি হয়ে গেল যে এলাকাটায় আমি ব্যবসা করতাম, যে এর কাছ থেকে ডিপোজিট উইথড্র করলে কিন্তু টাকা দিবে না, টাকা মাইরা দিবে। মোটামুটি সবাই জানা গেল যে টাকা পয়সা দিলে দিতে পারে না, এর কাছ থেকে কেউ লেনদেন করো না। তো আমার কাছ থেকে
প্লেয়ার সবাই আস্তে আস্তে মুখ ফিরিয়ে চলে গেল। ব্যবসার অবস্থা খারাপ। বাসায় বললাম টাকার দরকার। বাসা থেকে প্রথমে দিল 2 লক্ষ টাকা ব্যবসা করার জন্য। আমি এক রাতেই 1 লক্ষ টাকা লস করে ফেলি। তারপরের দিন আমি আবার 50,000 টাকা লস করে 50,000 টাকা আমি দোকানে মাল উঠাই। আবার কিছুদিন পরে দেখলো যে আমার দোকানে আবার মাল নাই, টাকা নাই। তো তারপর আবার বলি বাসায় টাকার জন্য, বাসায় বলে টাকা নাই। তো টাকা নাই বললাম কারো কাছ থেকে সুদে আইনা দিতে বা ব্যাংক লোন করে দিতে। তো প্রথমে আমাকে 3 লাখ টাকা ব্যাংক লোন করে দেয়। ব্যাংক লোন করে দিয়ে বাসা থেকে ওইটা আস্তে আস্তে পরিশোধ করে দেয়। তো আমি ওই টাকাও জুয়া খেলে হাইরা ফেলি। তো একটা সময় এমন অবস্থা হয়ে গেছে যে আমি কোনোভাবেই আর পারতেছি না, ক্লান্ত। আমি হাঁটতে 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 ক্লান্ত। আসলে ভাই এটার মধ্যে কিচ্ছু নাই, এই যে অনলাইন জুয়া এটার ভিতরে কিচ্ছু নাই। এটার ভিতরে আমি তো হাজার হাজার মানুষ দেখছি আমার কাছে আসতো প্লেয়ার, কেউ লাভ নিয়ে যাইতে পারে নাই, কেউ লাভ করে গেছে এমন প্লেয়ার আমি পাই নাই। আমি তো এজেন্ট চালাইছি, আমি তো প্লেয়ার দেখছি সবাইকে, কেউ লাভে নাই। আমাকে একজন শিক্ষক, সে ব্যাটিং করে, সে আমাকে লাস্ট 50,000 টাকা একদিন ডিপোজিট নিয়ে সে আমাকে বলতেছে, ভাই বউয়ের গহনা বন্ধক রাইখা 50,000 টাকা ডিপোজিট নিলাম, বউয়ের গহনা রেখে 50,000 টাকা আনছি। একজন স্কুলের শিক্ষক কয়, ভাই আমি ধ্বংস হয়ে গেছি, আমার জন্য একটু দোয়া করেন। কেউ ভালো নাই। এটা খেলে একজন মানুষ দেখাতে পারবে না যে এটা খেলে ভালো আছে। আপনাকে উইন করাবে ঠিকই, কিন্তু ওই টাকা আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। ওই টাকা কোম্পানি কোনো না কোনো ভাবে কৌশলে আপনার থেকে নিবেই। ওরা আপনাকে উইন দেবে আর ওই টাকা আপনার থেকে নিয়ে যাবে। এখানে লাভ করা যায় না, লাভ করে কখনো আপনি টাকা ধরে রাখতে পারবেন না। দিন শেষে আপনি লুজার। তো তারপরে আবার বাসায় টাকা পয়সার জন্য চাপ দিলাম। চাপ দেওয়ার পরে একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা লোন করে না, 1 লক্ষ টাকা সুদে আইনা দেয়। সুদে আইনা দেওয়ার পর 50,000 টাকা দোকানে রাইখা 50,000 টাকা আমি ডিপোজিট করার জন্য নিয়ে বের হয়ে যাই। নিজের এজেন্ট তো চলে গেছে, নিজের এজেন্ট তো এখন আর নাই, এখন বাইরে থেকে ডিপোজিট করতে হয়। তো এই জন্য আমি বিকাশ নগদে 50,000 টাকা ভরে আনলাম। তো এক রাতেই 50,000 টাকা লস করে ফেলি। তো লস করার পরে আবার পরের দিন বাকি 50 ছিল, 50,000 আমি পুরোপুরি লস করে ফেলি। আমার দোকানে মাল উঠানোর কথা ছিল, আমি কোনো মাল তুলতে পারি নাই। তো আমি যে এজেন্ট চালাই এটা বাসায় জানতো। তো বাসায় জিজ্ঞাসা করলো টাকা কোথায়, আমি বললাম টাকা আছে এজেন্টের ভিতরে, মানে টাকা পাইছে তো ওই জন্য দিতে হয়েছে তার। তো এইসব বুঝাইয়া তাদের রাখলাম, এজেন্টের ভিতরে টাকা আছে, 5 লাখ আছে, 10 লাখ আছে, এরকম বুঝাইয়া তারা দিনের পর দিন রাখলাম। একটা সময় আমি এতটাই জর্জরিত হয়ে যাই যে আমার আশেপাশে এমন কোনো মানুষ নাই যে আমার কাছে টাকা পাবে না। দোকানটাও বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। সারাদিন বাসায় শুয়ে বসে থাকি, বের হইতে পারি না বাসা থেকে। মানুষ বের হলেই টাকার জন্য ধরবে, কোথাও বের হইতে পারি না। এতটা পরিমাণ আমি ঋণ হয়ে যাই। এমন কোনো মানুষ নাই যে আমি টাকা চাই নাই। যারা জুয়ায় আসক্ত এরা কি যে করতে পারে টাকার জন্য তা এরাই জানে। যখন লস করে ফেলে তখন কার কাছে যাবে, কার কাছে টাকা চাইবে, তাদের মাথায় আর কোনো কাজ করে না। তাদের মাথায় শুধু এইটাই থাকে যে কার কাছে গেলে আমি টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি প্রফিট করব। কিন্তু সে কখনো দিন শেষে প্রফিট করতে পারে না, লস হয়ে যায়। তো একটা সময় সবকিছু দেখা বাসায় বুঝতে পারে যে আমি টাকা পয়সা কোনোভাবে না কোনোভাবে লস করে ফেলছি। তো বাসায় বোঝার পর বাসায় ঝামেলা লাইগা যায়, এত টাকা কি করছি। তো সবকিছু মিলায় আমি আর বাসায় থাকতে পারি না। আমি সবকিছুর চাপে হলে আমি আমার মামা বাড়িতে চলে যাই। অনেক টাকা দেনা হয়ে চলে গেলাম। তো এই জায়গা থেকে টাকা পয়সার জন্য চাপ দিচ্ছে, পাওনাদার আসতেছে, আইসা টাকা পয়সার জন্য ঝামেলা করতেছে, বাবারে অপমান করতেছে।
কাঁদতাম তখন একা একা, অনেক কান্না করছি যে জীবনটারে কিভাবে ধ্বংস করে দিলাম, কি জীবন ছিল, কি করে দিলাম। সারা জীবন আরামায়েশে চলে যেতে পারতাম, শুধু বেটিংটা না করলেই। সেই জীবন নিজ হাতে ধ্বংস করে দিছি। এখন কারো কাছে 500 টাকা চাইলেও পাই না, কারণ জানে যে মানুষ যে আমি টাকা নিয়ে জুয়া খেলবো, আর এই টাকা কারো সময় মতন দিতে পারবো না, বা টাকা দিতে পারবো না, ফোন বন্ধ পাবে, টাকা না পাওয়ার সম্ভাবনা এরকম। কারো কাছে 100 টাকা চাইলেও আমি পাবো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর যখন টাকা ছিল তখন মানুষ টাকা আইসে উল্টা রাইখা যাইতো, যে 1 লাখ টাকা রাইখা দাও, নিব কতদিন পরে নিবা আনে, তো এরকম রাইখা যেত। আর এখন আমার দরকার, আমি 100 টাকা কারো কাছে চাইয়া পাই না, পাবো না, কারণ তারা জানে যে আমি এটা কি করব, তারা তাদের টাকা সময় মতন পাবে না। এরপর আমি মামা বাড়িতে চলে গেলাম, চলে গিয়ে নিজের ফোন সিম বন্ধ, কারণ ওটা চালাইতে পারি না, মানুষ শুধু ফোন দেয় টাকার জন্য, টাকার জন্য ফোন দেয়। একটা সময় আমি এমন ভাবে মানে ভাঙা পড়ি, নিজে হাঁটার মতন শক্তিটুকু শরীরে ছিল না। আমি হাঁটলে মনে হইতো যে আমি পড়ে যাব, মানে এতটুকু এনার্জি আমার শরীরে নাই। আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি, বাজে টেনশন সব মিলে জীবন শেষ, জীবনে আর কিছু নাই। যেদিকে তাকাই সেই দিকেই হাহাকার, মানুষ শুধু টাকা পাবে। তো বাবার বাসা থেকে বললো জমি বিক্রি করে মানুষের টাকা পয়সা দিয়ে দিতে। তো সে তার জমি বিক্রি করলো, 10 লক্ষ টাকা জমি বিক্রি করে মানুষের টাকা পয়সা দিল। দেওয়ার পরে আমি আবার আসলাম। আসার পরে কিছুদিন ভালোই চলতেছিল, আমি আর ওইসবের মধ্যে নাই, বেটিং করতেছিলাম না। তো হঠাৎ করে একদিন রাতে ভূত চাপে বাবার জমি বেচার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে। তো আমার কাছে উঠানের অনলাইন অ্যাপস ছিল, তার ব্যাংক অ্যাকাউন্টের অনলাইন অ্যাপস ছিল। তো এই ব্যাংক থেকে আমি টাকা বিকাশ নগদে পাসওয়ার্ড দিয়ে তার আমি 5,000 টাকা প্রথম তুলে আমার বিকাশ নগদে নিয়ে আসি। ওই টাকা উঠানোর মেসেজটা আমি ডিলিট করে দিই যাতে সে বুঝতে না পারে। তো আমি 5,000 টাকা হারার পর আমি ওই রাতেই অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা হাইরে ফেলি। 5,000 টাকা যাওয়ার পর আমার মাথায় কাজ করতেছিল না যে ব্যাংকে যাই, যদি দেখে 5,000 টাকা কম আছে কি বলবো, 5,000 টাকা আমার তুলতে হবে। তো এই জন্য আমি আবার 10,000 টাকা তুলে আবার টাকাটা ভরে আমি ওটাও লস করি। তারপরে আমি আবার 20,000 টাকা তুলে 20,000 টাকা ভরি, আমি ওইটাও লস করি। এরকম করতে করতে আমি সব টাকাটাই লস করে ফেলি। আমি টাকা লস করে ফেলছি এটা তো বাসায় জানে না। তো আমি কিছুদিন পরে আবার মামা বাড়িতে চলে যাই কিছুদিন থাকার জন্য। সবকিছু মিলিয়ে মানসিক অশান্তি, ভালো লাগতেছিল না, এই জন্য চলে যাই। তো চলে যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে বাবা একদিন ফোন দিল, ব্যাংকের টাকা কোথায়? আমি বলতেছি যে আমি তো নতুন একটা এজেন্ট নিয়েছি, এই জন্য আমি টাকাটা তুলছি। তো বাবা তোর পুরাই আগুন, বাসায় এসে রাইগা আগুন, টাকা তুলছি কেন? আমি বলছি আমি টাকাটা দিয়ে দেবো, আমি নতুন একটা এজেন্ট নিছি। এটা বলে কোনোভাবে ম্যানেজ করি, যে কোনোভাবে তাকে বুঝাই যে আমি একটা এজেন্ট নিয়েছি। কিন্তু আমার কাছে তো এজেন্ট নাই। আমি লাস্ট 1-1.5 বছরের মতন আমি এজেন্ট থেকে দূরে আছি। আমার এজেন্ট পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। এজেন্ট আপনি কিছুদিন ব্যবহার না করলে ওরা ক্লোজ করে দেয়, সবকিছু থেকে আমাকে বের করে দিছে। কিন্তু বাসায় তো জানে যে আমি টাকাটা নিছি, হয়তো আমি টাকাটা তাদের ব্যাক করব কখনো, কিন্তু আমার তো ব্যাক করার মতন আর কোনো ব্যবস্থা বা উপায় কোনোটাই জানা নাই। আমি কিভাবে এই টাকা দিব বাসায়? তারা তো আশায় আছে যে টাকাটা দিবে কখনো। লাস্ট ওয়াইফের থেকে টাকা নিলাম, 1.5 লক্ষ টাকা নিলাম। ও আমার গার্লফ্রেন্ড, কিন্তু আমি ওরে বউই বলি, ওরে আমি সবসময় আদর করে বউ বলে ডাকি।
তো ওর থেকে টাকা নিলাম, 1.5 লাখ টাকা নিলাম যে কিছুদিন পরে ব্যাক দিয়ে দেব। তো ওই টাকাও আমি লস করে ফেলি। তার তো টাকার দরকার, তার বোনের বিয়ে দিবে, সেই জন্য সে টাকা রাখছে, তার বোনের বিয়ের টাকা। ওদের পরিবারের অবস্থাও ততটা ভালো না। ও সরকারি চাকরি করে, কিন্তু ওদের পরিবার অতটা সচ্ছল না। তো সেই টাকা লস করে ফেলি। ওর বোনের বিয়ে ঠিক হয়, টাকা চাইতেছে, আমি টাকাটা কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না বা দিতে পারতেছি না। লাস্ট একটা সময় এই টাকা টাকা করে ওর সাথে আমার সাথে দূরত্ব বাড়ে। ফোন দিলে আমি রিসিভ করতাম না, মেসেজ দিলে আমি ঠিকভাবে কথা বলতাম না, ও কান্নাকাটি করতো। আমার এই পরিবর্তন ও প্লাস টাকা, এই দুইটা কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না। যেই মানুষটা সারাদিন কথা বলতো সেই মানুষটা কথা বলে না, সে মানতে পারতেছে না। যেই মানুষটারে অনেকটা ভালোবাসতো, বাসায় বিয়ে শাদির কথা চলতেছে, সেই মানুষটা হঠাৎ করে এতটা দূরত্ব বাড়াইয়া দিল, এটা সে মানতে পারতেছে না। তো আমি তার টাকা কোনোভাবেই দিতে পারতেছি না, তারও টাকার দরকার। তার বাসা থেকেও টাকা পয়সার জন্য ঝামেলা করতেছিল। তো সে একটা দিকে ছিল, সে কখনো বাসায় বলতো না যে আমাকে টাকা পয়সা দিছে বা কিছু। তো বাসায় জানে যে টাকাটা আছে, ওর কাছেই আছে। তো বাসায় ঝামেলা শুরু হয়, ও আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি, আমার দেওয়ার মতন তো অ্যাবিলিটি নাই। তো আমি ওরে লাস্ট 15,000 টাকা দেই একদিন। তো 15,000 টাকা দেওয়ার পরে ও ডাক করে টাকাটা আবার আমার ব্যাক করে দেয়। তো ব্যাক করে দেওয়ার পর ওই টাকাটা আমি আবার খেলে হাইরা ফেলি। তার 2 দিন পরে আবার ও বলে, তুমি তো আমার 15,000 টাকা দিছিলে, আমার 15,000 টাকাটা দাও তাই। তো তখন আমার তো আর কিছুই বলার নাই, আমি বলছি টাকাটা আমি তুলে ফেলছি, টাকাটা আমার কাছে নাই, খরচ করে ফেলছি। তো কোনোভাবেই আর ওর টাকা দেওয়া হইতেছে না। সবকিছু মিলে আমার জীবন ধ্বংস, আমার পরিবারও ধ্বংস। বাবার সারা জীবনের যা ইনকাম ছিল সে সেটা দিয়ে একটা বাসা করছে, 20-25 লক্ষ টাকা খরচ করে। তার কাছে ওইরকম মহামারী কোনো টাকা পয়সা নাই। যা ছিল আমি ধাপে 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 নিয়ে সব নষ্ট করে ফেলছি। আমার সুন্দর জীবনটা আমি নিজে হাতে নষ্ট করে দিছি। একটা কথা কি জানেন, আল্লাহ কখনো ক্ষমা করে না, পাপীকে কখনো ক্ষমা করে না। আমার মতন পাপীকে ক্ষমা করবে না, কারণ আমার হাতে আমি অনেক মানুষের জীবন নষ্ট করে দিছি, তাকে এলাকা ছাড়া করে দিছি, এমন একটা অবস্থা করে দিছি সে এলাকায় যাইতে পারে না। আমার সাথে লেনদেন করতো, আমি ডিপোজিট উইথড্র করে দিতাম। খেলতে 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 অনেক মানুষ এলাকা ছেড়ে পলায় গেছে। দিন শেষে আমার লাভ হইতো, কিন্তু তাদের অভিশাপ হয়তো বা এটা, তাদের অভিশাপে আমার জীবন ধ্বংস। আমিও তাদের পথের প্রতীক। মাথার ভিতরে শুধু ঘুরে সুইসাইড করব। মাঝে মধ্যে ইচ্ছে করে যে মইরা যাই, এত যন্ত্রণা নিয়ে বাঁচা যায় না। রাতে ঠিক মতন ঘুমাতে পারি না, ঘুম হয় না, টাকা পয়সার টেনশনে এত মানুষ টাকা পাবে, ঘুমাতে গেলে ঘুমাতে পারি না। লাস্ট কবে শান্তিতে ঘুমাইছি রাতে নিজেও জানি না। কত রাত যে ঠিক মতন মন মতন শান্তিতে ঘুমাইতে পারি না, এত টেনশন, মানসিক চাপ। ভাই আমি বলি, আপনার শত্রুরাও কখনো এই পথে আইনেন না। যদি আপনার শত্রু হইয়া থাকে তারাও কখনো এই পথে আইনেন না, এই পথ দেখাইয়েন না। এই পথে কিচ্ছু নেই, জীবন ধ্বংস, সবার জীবন ধ্বংস। এর মধ্যে যারা আছে কারো জীবনে কিচ্ছু নেই, এদের ভবিষ্যৎ অন্ধকার, এদের কোনো ভবিষ্যৎ নেই, কখনো ভবিষ্যৎ হবে না। আমার মতন লাস্ট স্টেজে আইসা সুইসাইড করার চিন্তা ভাবনা মাথায় ঘুরবে, সুইসাইড করবে, বা দেশ ছেড়ে এলাকা ছেড়ে, মানুষ টাকা পাবে এই জন্য পালাই অন্য জায়গায় যেয়ে কাজ বাজ করতে হবে। ভাই আমি অনেক মানুষের জীবন নষ্ট করছি, নিজে প্রফিট করছি, দিন শেষে নিজে নষ্ট করে দিছি আবার সেই টাকা। আমার জীবনও নষ্ট হয়ে গেছে, আমার জীবনে কিছু নাই, না কোথাও আছে শান্তি, না কোথাও গেলে স্বস্তিতে বসতে পারি, থাকতে পারি। মাথার ভিতর বাজে টেনশন, এ টাকা পাবে, এর টাকা দেই না, অপমান অপদস্থ হওয়া লাগে। প্রতিদিন কান্না করি আর মাপ চাই যে আমার জীবনটা আর একটা বার গুছাইয়া দাও আল্লাহ। আমি মাপ চাই তোমার কাছে, আমি অনেক ভুল করছি, আমি অনেক মানুষের জীবন নষ্ট করছি, অনেক মানুষকে
ঋণী করছি, অনেক মানুষকে আমি বাড়ি ছাড়া করে দিছি। তুমি আমাকে মাফ করো, আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে অনেক বড় ভুল করছি, অনেক বড় ভুল, যেটা আমি এখন বুঝি। হয়তোবা কখনো যন্ত্রণার পরিমাণটা বেশি ভারী হয়ে গেলে সুইসাইড করে নেব, কারণ জীবন আর চলতেছে না, জীবন থমকে গেছে, কোনো স্বপ্ন নেই, সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমার স্বপ্ন শেষ, পরিবারের স্বপ্ন শেষ করে দিছি, সুন্দর জীবন ধ্বংস আজকে আমার। ভালোবাসার মানুষটা যারে নিয়ে এত স্বপ্ন দেখছি, তাকেও আর বিয়ে করার মতন স্বপ্ন দেখি না, এটা এখন দুঃস্বপ্ন মনে হয়। কারণ তাকে বিয়ে করতে হলে যে খরচ আছে, সেই টাকা আমি কখনো জমাইতে পারবো কিনা সেটাও আমি জানি না। রাত হলে একা একা কান্না করে বালিশ ভিজাই, স্যার আর কি করার আছে, জীবন শেষ হয়ে গেছে, নতুন করে কোনো স্বপ্ন দেখতে পারতেছি না, সব ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি একটু ভালোভাবে বাঁচতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, জানি আর কখনো আমার এই অবৈধ টাকার উপরে কোনো লোভ না আসে, বা এই টাকা আমার জানি আর কখনো ইনকাম করা না লাগে। আমি আর কারো জীবন নষ্ট করতে চাই না, আমার জীবনে সুখ শান্তি বলতে কিছু নাই, আছে কষ্ট ছাড়া, মানসিক অশান্তি ছাড়া আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আমি অনেক কষ্টে জীবন যাপন করতেছি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু ভালো থাকতে পারি। জানি না কতটুকু পারবো, কারণ আমি অনেক মানুষের জীবন নষ্ট করে ফেলছি, আমার জীবন তো নষ্ট হয়ে গেছে তাদের অভিশাপে। জানি না কখনো আর ভালো থাকতে পারবো কিনা, তবে আমি একটু ভালো থাকতে চাই। আমার আল্লাহ জানি আমার সব কিছু মাফ করে আমাকে একটু ভালো রাখে, আমি এইটাই চাই। আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই, দিন শেষে অল্প খেয়া হইলেও আমি ভালো একটু শান্তিতে থাকতে চাই। আমার আহামরি শৌখিনতা আর চাই না, একটু স্বাভাবিকভাবে আমি বাঁচতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি, আমার জীবনটা যেন একটু সুন্দর হয়, একটু ভালোভাবে জীবনযাপন করতে পারি, এইসব থেকে বেরিয়ে জীবনটারে যেন সুন্দর করে গুছিয়ে আনতে পারি। দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।